তো আমি আসলে ওই জায়গাটাতেই একটা চেঞ্জেস নিয়ে আসার জন্য মানে চেষ্টা করছিলাম যে এটা আসলে একটা সম্মানজনক জায়গা এবং সব থেকে সম্মানের জায়গা হচ্ছে কৃষি। এটার ফিউচার আসলে কি দাঁড়াবে? বাংলাদেশের জায়গাটা থেকে শুধুমাত্র এগ্রো বেস ইন্ডাস্ট্রি বা এগ্রিকালচার নিয়ে আসলে কতদূর যাওয়া সম্ভব? আমাদের তো রোগ হয় কেন বাংলাদেশে মানুষদের? আমরা দেখি যে ইউরোপিয়ান কান্ট্রি দেখলে ওনারা খুব ইয়াং দেখায়, হয়তো 80 বছর বয়সেও। ফার্মিং এর ক্ষেত্রে আমাদের দরকার শিক্ষিত মানুষজনকে সাথে ইনভলভ হওয়া, যারা এটার গুরুত্বটা বুঝবে। শিক্ষিত হয়ে তারা যদি আসে তাহলে কিন্তু এই চেঞ্জেসটা নিয়ে ভাববে। এগ্রি কালচারাল যে কন্টেন্ট নিয়ে কাজ করলেন, এটা কি আম বিক্রি করতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটলো নাকি তার আগে থেকে? আগে থেকে তো আমার ভালো লাগা ছিল। তো যখন আমি আম নিয়ে কাজ করা শুরু করলাম, শুধু আম না, তখন আমার মনে হলো যে না, আমরা অন্যান্য ফ্রুটস নিয়েও কাজ করতে পারি। তখন আমাদের বেশি বেশি করে আসলে ফিল্ড ভিজিট করা শুরু হলো। তখন আমরা পেয়ারা বাগানে গেলাম, বড়ই বাগানে, তারপর পাহাড় থেকে আমাদের ফল আসা শুরু হলো। তো তখন মনে হলো যে না, আমার এই বিষয়গুলো নিয়ে আরও বেশি জানা দরকার। যদিও আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, আমার শুরু থেকেই বিভিন্ন ফিল্ডে যেতে হতো, সার্ভে করতে হতো। তো ওই তো ভালো লাগা একটা ছিল। তখন বিজনেস শুরুর পর তখন যখন আমি আরও বেশি ভিজিট করা শুরু করলাম, আমি নিজে শেখা শুরু করলাম, তখন মনে হলো কেন নয় আমি আমার লার্নিংসগুলো আরও সবার মাঝে একটু ছড়িয়ে দেই। তাহলে সবার কাজ মানে সবার অনেকটা হয় না যে আমি মনে করি আমরা কাজ শুরু করার আগেও অনেকের ভিতরে, বিশেষ করে আমাদের অঞ্চলে, আমাদের ভার্সিটির অনেকের মধ্যেই একটা কাজ করতো যে এগ্রি নিয়ে কাজ করব, তাহলে কে কি মনে করবে। মানে ওরকম একটা সম্মানজনক জায়গা কিন্তু অনেকেই দিতে চায় না, মনে করতে চায় না। তো আমি আসলে ওই জায়গাটাতেই একটা চেঞ্জেস নিয়ে আসার জন্য মানে চেষ্টা করছিলাম যে এটা আসলে একটা সম্মানজনক জায়গা এবং সব থেকে সম্মানের জায়গা হচ্ছে কৃষি, যদি এটা নিয়ে কাজ করা যায়। তো আমি কন্টেন্টের জার্নিটা মনে হয় প্রায় 2 বছর পরে, মানে প্রিমিয়াম ফ্রুটস শুরু হয়ে যাওয়ার 2 বছর পরে। হ্যাঁ, যখন আমরা নিজেরা আরো সিরিয়াস হলাম যে এই বিজনেসটাতে আসলে আমাদের নিজেদের নলেজ দরকার আছে। আমরা শুধু কন্ট্রাক্ট করে ফার্মারদের থেকে থাকলে হবে না, আমাদেরও প্রোডাকশন চেইনে আস্তে আস্তে যাইতে হবে। যেটা ফলশ্রুতিতে অনেক ক্লাস 6 থেকে শুরু করে 12 পর্যন্ত কৃষি বই এখন আবার মানে পড়া শেষ, মানে আবার নতুন করে। তো তারপরে ও বলতেছিল যে আমরা তাহলে করতে পারি এরকম, যে আমরা একটা এই স্টোরি যেগুলো পড়তেছি অনেক কিছু তো এটা জানে না, আমাদের এই তথ্যগুলোই যদি আমি যেগুলো পড়তেছি এটা খুব ইন্টারেস্টিং, যদি একটু দিয়ে দিই কন্টেন্টে। রাইট, হ্যাঁ। পাশাপাশি যখন 2020 সাল থেকে মাঠে যেতাম, আমি প্রায় সময় মাঠেই যাই, রেগুলার বাগানগুলো ভিজিট করছি, দেখছি। তো তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এগ্রো ট্যুরিজম, তো আপনারা নিজেরা কি ল্যান্ড অ্যাকোয়ার করার চেষ্টা করছেন বা নিজেরা? রাইট, অলরেডি আমরা করেছি। মানে আমরা রংপুরে একটা, চাঁপাইনবাবগঞ্জে একটা আমাদের প্রজেক্ট হয়েছে, যেটা আমরা এখন রেডি। কত বিঘা জমির? একটা হচ্ছে টোটাল 5 একর একটা দিয়ে স্টার্ট করছি। মানে ওটা তো যেহেতু অনেকের জমি থাকে, আস্তে আস্তে আমরা অন্যদেরকে কানেক্ট করতেছি আমাদের সাথে। আর এটাতে 4 একরের মতো হয়েছে আমাদের। বাট এগুলো মোটামুটি প্রত্যেকটাই 10 একরের প্লাস হবে আর কি। আমাদের একটা টিমের ওখানে একটা ক্যালকুলেশন আছে যে একটা টিম কতদূর পর্যন্ত তার মানে কভার করতে পারে একটা প্রজেক্টে। বেশি বড় হয়ে গেলেও সমস্যা, কিন্তু মেইনটেনেন্সটা ইস্যু হয়ে যায়। তো একটা অংশে একটা প্রজেক্ট কতটুকু কভার করতে পারে ওইটা করে আমরা 10 একরের মতো আমরা দেখেছি যে স্ট্যান্ডার্ড এর আশপাশে 10 থেকে 15-র মধ্যে আর কি। তো আমরা 10 একর পর্যন্ত ইনিশিয়ালি ওখানে টার্গেট রাখছি যে 10 একর করে প্রজেক্টে 80%ই ফ্রুট থাকবে, অন্যান্যগুলো থাকবে যাতে করে সারা বছর গেলে কেউ না কেউ ওখানে এন্টারটেইন হতে পারে। পাশাপাশি যেহেতু ওর ইন্টারেস্টে কৃষি নিয়ে ব্যাপক, ও ওখানে আরো বেশি প্র্যাকটিক্যাল করতে হবে আর কি। ছোট ছোট মানে যেহেতু নিরাপদ কৃষি নিয়ে সামনে একটা কর্নার রাখছে ওইখানে, যে সব ধরনের শাকসবজি থাকবে, যেন সবাই গিয়ে ওখান থেকে নিয়ে। এগ্রো ট্যুরিজম বেসিক্যালি আপনাদের আইডিয়াটা কি? মানে যদি এক্সপ্লোর করতে কোনো সমস্যা না, আপনারা কি চিন্তা করছেন মোটা দাগে? আমরা ওখানে যেমন আমরা ফ্রুট তো রাখবো বিভিন্ন জাতের, সারা বছরই পাওয়া যায় এরকম ফ্রুটগুলো থাকবে। আমরা ছোট স্কেলে একটু নিরাপদ মানে সবজি প্রথমত নিজেরা আমরা ওখানে টিমরা কাজ করবে, নিজেরা খাওয়ার জন্য থাকবে। পাশাপাশি যে কেউ গেলে ওখানে গিয়ে নিজেরা ওই সবজি থেকে সবজি বাগান থেকে সবজি তুলবে, ওখানে রান্না করার লোকজন তো আমাদের টিমের জন্যই আছে, ওরা রান্না করে দিয়ে কৃষির সাথে সময় কাটাবে। বাগান ঘুরে যখন সিজন আসবে নিজেরা পিক করবে, বাগান থেকে আম পিক করে ওখানে বসেই খাবে। 1-2 দিন সেখানে থাকার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। পুকুরও থাকবে পাশে, যেখানে সে মাছ ধরতে পারবে। বিউটিফুল আইডিয়া। সো গরু থাকবে, যেখানে গরুর মানে একদম পিওর ওখানকার দুধ খেতে পারে, যেটা হয়তো অতটা আমরা অ্যান্টিবায়োটিক। আমাদের একটা জেনারেশন বড় হচ্ছে যাদের বাবারা হয়তো কৃষির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ছেলেমেয়েরা জানেই না দুধটা কোথা থেকে আসে, দুধ কোথা থেকে আসে, ফ্রিজ থেকে আসে, দুধ কোথা থেকে আসে, মাছ কোথা থেকে আসে, ফ্রিজ থেকে আসে। এই পরিমাণ নলেজ নিয়ে বড় হচ্ছে। লাইক আমি যদি বলি যে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছেন বা আমাদের ছেলেমেয়েরাই, ওরা জানেই না আসলে এগ্রিকালচার ব্যাপারটা কি। আমি আমার মেয়ের গল্পটা বলি ফার্স্ট, যে আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে যখন বলেছি পেঁয়াজ তুলো, পেঁয়াজের সিজনে, তো পেঁয়াজ তুলে অবাক হয়ে গেছে, যেটা তো আমি দেখেছি এই কিচেনে, এটা কিভাবে এখানে আসলো। সো হ্যাঁ, ইন্টারেস্টিং। ওরা জানেই না বাদাম, যে চীনা বাদাম আমরা যে খাই মাটির নিচে হয়,
এটা অনেকেই জানে, অনেক গাছে জানে না। সো এদেরকে সামহাউ কানেক্ট করতে হবে এই ট্যুরিজমের সাথে, তাহলে ওরা বুঝতে পারবে যে আমাদের কৃষকরা কতটা কষ্ট করে, একটা ফ্রুটস আমাদের প্লেট পর্যন্ত আসতে কি পরিমাণ শ্রমের ব্যাপার আছে। সো ফাইনালি আপনারা এগ্রিকালচার নিয়ে চিন্তা করছেন দুজন, রাইট? জি। এটার ফিউচার আসলে কি দাঁড়াবে? মানে বাংলাদেশের জায়গাটা থেকে শুধুমাত্র এগ্রো বেস ইন্ডাস্ট্রি বা এগ্রিকালচার নিয়ে আসলে কতদূর যাওয়া সম্ভব? আমাদের তো রোগ হয় কেন বাংলাদেশে মানুষদের? আমরা দেখি যে ইউরোপিয়ান কান্ট্রি দেখলে ওনারা খুব ইয়াং দেখায়, হয়তো 80, 75, 80 বছর বয়সেও, বাট আমরা খুব দ্রুত বুড়ো হয়ে যাই, পাশে আমরা অসুস্থ হয়ে যাই বেশি, রোগবালাই আক্রান্ত বেশি। তো প্রধান একটা জায়গায় আমরা দেখি যে একদম রুটে আসলে খাবার দূষিত হচ্ছে বেশি। রাইট, খাবারটা এত বেশি মানে কেমিক্যাল যুক্ত হয়ে যাচ্ছে যে আমরা এটা দীর্ঘমেয়াদে আমাদের শরীরে ক্ষতিগ্রস্ত করতে শরীরটাকে, বাট আমরা খুব দ্রুত এটা থেকে সমাধানও পাবো না, বের হওয়ার দীর্ঘ সময় লাগবে। তো আমাদের এখন ফার্মিং এর ক্ষেত্রে আমাদের দরকার শিক্ষিত মানুষজনকে সাথে ইনভলভ হওয়া, যারা এটার গুরুত্বটা বুঝবে। আমাদের চাষি ভাইরা কিন্তু অনেক সময় কীটনাশক কোম্পানি গিয়ে কিন্তু চাষিদের ডাক্তার, অনেকেই বলে ভাই এইটা দেন হয়ে যাবে, দেখবেন যে দ্বিগুণ ফলন আসবে। ওনারা কিন্তু চিন্তা করে না এটা দিলে আমার কি ক্ষতি পায়, এটা বিক্রি করলে মানুষের কি ক্ষতি, এটা একদমই ভাবার সুযোগও পায় না তারা, যেহেতু অন্যদের মাধ্যমে প্ররোচিত হয়। তো যারা শিক্ষিত তরুণ তাদের কিন্তু এটা করতে পারবে না। তা আমাদের যেমন টার্গেট হলো আমরাও নিজেরা ইউনিভার্সিটি শেষ করে আবার কৃষিকাজে আসছি, তো এরকম অনেক কিন্তু এখন আসতেছে। তো আমাদের চাওয়াটাও এইটা যে মানুষ যেন ইউনিভার্সিটি বা শিক্ষিত হয়ে তারা যদি আসে তাহলে কিন্তু এই চেঞ্জেসটা নিয়ে ভাববে। আমাদের লক্ষ্য যেমন সামনে আস্তে আস্তে যেন নিরাপদ যতটুকু করা যায় খাওয়ার জন্য, যেমন আমরা একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছি, আমরা নিজেরাও এই জন্য প্রজেক্ট করতেছি যাতে মানুষ ওখানে গিয়ে দেখতে পারে নিরাপদেও কৃষিকাজ ভালো নিয়ে আসা যেতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি এত সুবিদিত, আপনাকে সবাই পছন্দ করে এবং বলা হয় বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যার কোনো হেটার্স নাই, আপনাকে এত পছন্দ করে মানুষজন, কেমন লাগে? মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগে। এবং এইটা কি কেন করে, মানে এইভাবে মানুষ আপনাকে কেন পছন্দ করে, তার পিছনে আপনি কখনো ফাইন্ড আউট করেছেন? আমার মনে হয় ওই যে সাগর স্যার যেটা বললেন যে সবার মানে সবকিছু শেষ হয়ে গেলেও কৃষি কিন্তু শেষ হবে না, কৃষির প্রতি একটা সবার ভালো লাগা আছে। আর আমাদের খাবার বলেন সবকিছু কিন্তু ওই কৃষি থেকেই আসে, ডিরেক্টলি ইনডিরেক্টলি সব ইন্ডাস্ট্রি কৃষির সাথে সম্পৃক্ত। তো আমার মনে হয় আমি যেই সেক্টর নিয়ে কাজ করছি সবার ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে যারা কৃষির সাথে যুক্ত তারা তো কৃষিতে আছেই, এবং যারা সরাসরি যুক্ত থাকতে পারেন না, জীবন জীবিকার তাগিদে হয়তো ভিন্ন দেশে যেতে হচ্ছে, ভিন্ন শহরে যেতে হচ্ছে, তাদেরও একটা ইনডিরেক্ট চাওয়া থাকে ওই সবুজের কাছে যাওয়ার, ওই এগ্রি নিয়ে কাজ করার। বা দিন শেষে অনেক চাকরিজীবী আছেন বা বড় বড় পদে আছেন, বিজনেস করছেন, তারাও চায় যে শেষ বয়সে গিয়ে আমি একটু গ্রামে থেকে একটু কৃষিকাজের সাথে যুক্ত থাকবো। তো তারা আসলে ওই বিষয়গুলো হয়তো এনজয় করেন, এটা একটা কারণ হতে পারে। রাইট। সো আপনার নিজের তো ভালো লাগে নিশ্চয়ই, একদম একদম ভিতর থেকে আমি খুবই ভালোবাসি আমার কাজকে। আপনি ফুল টাইম এভাবেই চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, মানে এই কৃষি নিয়ে কাজ করবেন, কৃষি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কৃষি বিজনেসের সঙ্গে থাকবেন? ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে। আমাদের যে উদ্যোগ প্রিমিয়াম ফ্রুটস তো আলহামদুলিল্লাহ ভালো মতো এখন সবাই জানে, বাংলাদেশের সবাই, এবং আমরা যে শুরু করছি প্রিমিয়াম অ্যাগ্রো। তো প্রিমিয়াম অ্যাগ্রোতে আসলে অনেক সময় দেওয়ার আছে আমার, এবং ওটাকে সুন্দরভাবে গুছানোর অনেক মানে সময় দরকার, পাশাপাশি ওখানে অনেক কিছু করার আছে, যেটা হয়তো অনেকের জন্য একটা রোল মডেলও হতে পারে। সেখানে গিয়ে সবাই দেখতে পারবে, জানতে পারবে, সরাসরি বিষয়গুলো শিখতে পারবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনারা যে কাজটা করছেন দুজনে মিলে এনজয় করছেন, দুজনের লাইনটা একই রকম, ট্রেন লাইনের মতো। এইটা খুব ইম্পর্টেন্ট। লাইক ওনার টেস্টটা যদি ডিফারেন্ট হইতো, আপনার টেস্টটা যদি ডিফারেন্ট হতো, ও যদি মাটিটা না বুঝতো, গাছটা যদি না বুঝতো, জিওগ্রাফি যদি না বুঝতো, আপনার জায়গা থেকে খুব ডিফিকাল্ট হয়ে যেত। কারণ ও সামহাও এটার মধ্যে মজা পেয়েছে এবং আপনি এখানে বিজনেস দেখেছেন, দুটোর একটা অসাধারণ কম্বিনেশন হয়েছে। আপনাদের বিজনেস গ্রো করা শুরু করলো, আম থেকে আপনারা বের হয়ে গেলেন, প্রিমিয়াম ফ্রুটসটাকে আলাদা একটা লিমিটেড কোম্পানি করার চিন্তা করলেন, রাইট? এটা কত সালে? এটা আমরা 2023-এ করি লিমিটেড কোম্পানি হিসেবে। অফিসিয়ালি 2022-এ আমরা মূলত সার্টিফিকেটটা পাই। মানে 2023-এর শুরু বা 22-এর মানে মাঝামাঝি সময়ে প্রসেসটা স্টার্ট করি আর কি, মূলত 22 থেকে। রংপুরেই বেসিক্যালি আপনাদের সমস্ত অ্যাক্টিভিটি? রংপুরেই মূল অ্যাক্টিভিটি রংপুরে, তবে এখন অবশ্য অনেক জায়গায় হাব হয়েছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নওগাঁ, বিকজ ফ্রুটসের ডিমান্ডের কারণে। রাইট। ঢাকায় আমাদের ওয়্যার হাউস আছে। শুরু হলো বেসিক্যালি আপনাদের ওই আম দিয়ে, যেটা রংপুরে কি হাড়িভাঙা। এরপরে যখন দেখলেন একটার পর একটা ডিমান্ড আছে, তখন বাকিগুলো আপনারা কভার করা শুরু করেছেন।